গ্রামের ছেলে। আমাদের গ্রামটি অনেক ছোট। পাশ দিয়ে তিত্তির করে নদী বয়ে গেছে। বাঁশক্ষেত, ঝোপঝাড়, নদী নালা, পাখির ডাক, এগুলোকে সঙ্গে করেই কেটেছে আমাদের শৈশবকাল। কেটে গেছে আমাদের কৈশোরগন্ধি বয়স। এই কৈশোরগন্ধি বয়সেই এমন একটি ঘটনা ঘটেছিল, যা কলম দিয়ে লেখবার নয়, মুখে বলবার নয়। ভয়ঙ্কর ঘটনা কেমন হতে পারে, সেই শৈশবকালেই আমি তার সাক্ষী হতে পেরেছিলাম। আমাদের বাড়িটা একটা আধ্যাত্মিক বাড়ি বললে ভুল হয় না। বাড়িতে প্রতিনিয়ত বাবা চণ্ডীপাঠ করতেন, মা গান গাইতেন, হরি হরায় নম কৃষ্ণ রাঘবায় নাম। এইসব শুনে শুনেই আমি বড় হয়ে উঠেছি। ইদানিংকালে আমার বড়দা কলেজে কেমিস্ট্রি অনার্স পড়তেন। তিনি ঠাকুর দেবতায় খুব একটা বিশ্বাসী ছিলেন না। তিনি বলতেন জীবনটা সায়েন্সের দ্বারা চলে, বিজ্ঞানই সত্যি। এসব কথা শুনতো যদি বাবা, তাহলে তিনি খুব রাগ করতেন, আমি জানি। আমার মায়ের গুরুদেব নাকি সিদ্ধ সাধক, স্বামী আত্মস্থানন্দের মতো একজন পণ্ডিত লোক তার গুরু ছিলেন। তিনি অনেক গুরু করেছিলেন, তার যে কি নাম তা আমি জানি না। লোকে বলতেন অভিরাম মহারাজ। এই নামেই তিনি আমাদের বাড়িতে সকলের কাছে সমাদৃত ছিলেন। গুরুদেব আসলেই বাড়িতে একটা সাজো সাজো রব পড়ে যেত। গুরুদেবকে আপ্যায়নও করা হতো খুবই। গুরুদেব কিন্তু কারো হাতে খেতেন না, এমনকি কারো হাতে জলটুকুও নিতেন না। সপাক রান্না করে সিদ্ধ ভাত খেয়ে তিনি ক্ষুণ্ণবৃত্তি করতেন। গুরুদেব কত গল্প শোনাতেন, কথামৃতের গল্প, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী চণ্ডীর গল্প, পুরাণের গল্প। আমরা বাবা, মা, দাদা সবাই মিলে সেই গল্প শুনতাম। একবার গুরুদেব এলেন। গুরুদেব আসার পরেই আমাকে মা বললেন, বাবাই। আমি বললাম, কি বলছো মা? গুরুদেব তোকে ডাকছে। আমি গুরুদেবের সামনে এসে দাঁড়ালাম। আমার অন্তরের ভক্তিপ্রণত প্রণামের নৈবেদ্যটুকু তার আতুল চরণে নিবেদন করলাম। গুরুদেব তার স্নেহের হাতটি আমার মাথায় বুলিয়ে দিলেন, বললেন, বেঁচে থাকো বাবা, অনেক বড় হও। তোমার হাতটা পাতো দেখি। আমি লম্বা করে আমার ডান হাতটা বাড়িয়ে দিলাম। গুরুদেব তার গেরুয়া রঙের ঝোলা থেকে একটা ছোট্ট জিনিস আমাকে দিলেন। আমি দেখলাম দেশলাইয়ের বাক্সের মতো একটি ছোট্ট গীতা বই। বলল, জগতে আর যাই হয়ে যাক, এই বইটি কাটছাড়া করো না। এই বইটি সবসময় নিজের পকেটে রাখবে, কোনো বিপদ তোমাকে স্পর্শ করবে না। এ কিসের ইঙ্গিত, এ কিসের পূর্বাভাস আমি জানি না। গুরুদেব চলে গেলেন, যেমন যান। আমাকে এই বইটি কাটছাড়া করতে নিষেধ করা হয়েছিল। আমি অবাধ্য ছেলে নই, তাই গুরু আজ্ঞা, মাতৃ আজ্ঞা নতশিরে মেনে নিয়েছিলাম। আমার বড়দা বলেছিলেন, এইসবের কোনো মানে নেই, একমাত্র বিজ্ঞানই সত্যি, বাকি সব বোগাস। যাকগে, সেবার খুব শীত পড়েছে। সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে জোলা ইলিশ খাওয়ার রীতি আছে। বিনা পানির বন্দনার দিন জোড়া ইলিশ আনতে আমাকে মা পাঠালেন গঞ্জের বাজারে। পকেটে গুজে দিয়েছেন 12 টাকা। 12 টাকায় বেশ ভালো ইলিশ পাওয়া যাবে। তখনকার দিনে অল্প দামে চালানি ইলিশ পাওয়া যেত। মা বললেন, যাও, জেলেকে বলবে যেন একটু ভালো দেখে ইলিশ মাছ দেয়। আমি জো আজ্ঞা বলে চলে গেলাম। আমাদের বাজারটা গঞ্জে। আমাদের গ্রাম থেকে 2 মাইল পথ পায়ে হেঁটে বাজারে পৌঁছালাম। মাছ কেনা হলো। মাছ কিনতে কিনতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
যখন বাড়ির পথে রওনা দিলাম, সূর্য তখন পশ্চিম দিগন্তে ঢলে পড়তে চলেছে। আমাদের কাছে ছোট্ট একটা টর্চ থাকতো। সেই ছোট্ট টর্চ জ্বালিয়ে অন্ধকারে পথ চিনে চিনে বাড়ি ফিরছি। অদূরেই দেখি বাঁশ ক্ষেতের মাঠ। মাঠটা ভালো নয়। লোকে বলে দিনের বেলাতেও এ মাঠে আসতে নেই। দুপুরবেলায় নাকি এ মাঠ থেকে ভূতে ঠেলা মারে। আমরা অবশ্য এ কথা বিশ্বাস করতাম না। মাঠটার কাছে এসে দাঁড়িয়েছি। আস্তে আস্তে বাঁশের থোপ পেরিয়ে যাব, দেখি হঠাৎ করে বাঁশথোপ থেকে একটা বাঁশ লম্বা হয়ে আমার পথ আগলে পড়ে গেল। আমি বাঁশটা ডিঙোতে যাচ্ছি, এমন সময় কে যেন খোলা গলায় বলে উঠল, কে রে, মাছ খাওয়াবি না, মাছ? এই খোলা গলা শুনে আমার হৃদকম্প হলো। আমি ভাবলাম, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আমার উত্তরের প্রতীক্ষা না করেই একটা কালো শাখা পরা হাত আমার হাত থেকে মাছটাকে ছিনিয়ে নিল। তারপর কি হয়েছিল আমার মনে নেই। রাত পেরোলো, সূর্য উঠল, আলো ফুটল। আমি মাঠের মধ্যে অচৈতন্য হয়ে পড়ে আছি। রাখাল দাদা দেখতে পেয়ে বাবাকে খবর দিলে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো। আমার ধুম জ্বর। একদিন যায়, 2 দিন যায়, জ্বর আর কাটে না। তারপর মা কালীর থান থেকে খাড়া ভেজানো জল এনে দিলেন। সেই জল খেয়ে আমরা কি করলাম, সুস্থ হলাম। আমরা না, আমি সুস্থ হলাম। যাকগে, এখন কি করা যাবে? এই ঘটনা আমার মনে ভীষণভাবে রেখাপাত করেছিল। 1 বছর হয়ে গেল, আবার গুরুদেব আসলেন। গুরুদেব এসে খোঁজ করলেন আমার। বললেন, কিরে, কেমন আছিস, বেঁচে আছিস তো? আমি একটু হতবাক হলাম। আমার মা এবং বাবা দুজনেই গুরুদেবের ইঙ্গিতটা বুঝতে পেরেছিলেন। তারা গুরুদেবকে সব খুলে বললেন। প্রতি উত্তরে গুরুদেব বললেন, এমনটা হবেই আমি আগেই বুঝতে পেরেছিলাম। তাই ওকে বলেছিলাম পকেটে বইটাকে সযত্নে রাখতে। বইটা পকেটে ছিল বলেই এ যাত্রায় ও রক্ষা পেল। এরা হচ্ছে শাকচুন্নি, খুব ক্ষমতা সম্পন্ন প্রেত বা নারী পেতনি বললেও হয়। সধবা বলে এদের হাতে শাখা থাকে। যাগ্গে, গুরুদেবের কৃপায় সে যাত্রায় পৈতৃক পানটা বেঁচে গিয়েছিল। নমস্কার, ধন্যবাদ।